বাংলাদেশ নেপালের পর এবার জেনজি আতঙ্কে পাকিস্তান। ভারতের ছাত্র আন্দোলনের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্ক বার্তা। শর্ত সাপেক্ষে কারাবন্দী ইমরান খানের মুক্তির গুঞ্জন। টানা ষষ্ঠবারের মতো ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের। যুদ্ধকে পুঁজি করে জুয়ার সাম্রাজ্য গড়ে তুলেছে জামাতা জ্যারেড কুশনার। বাজি ধরে পলি মার্কেট থেকে $143 মিলিয়ন মুনাফা। পাকিস্তানে সন্ত্রাস বিরোধী সমাবেশের মধ্যেই আত্মঘাতী বোমা হামলায় বহু হতাহতের শঙ্কা। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নিন্দা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান জোরদারের ঘোষণা। ইন্দোনেশিয়ায় মাদুরা দ্বীপে প্রায় ৩০০ যাত্রী নিয়ে মাঝ সমুদ্রে ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। জীবন বাঁচাতে সাগরে ঝাঁপ দিয়ে নিহত ৫, নিখোঁজ অর্ধশতাধিক। নৌ ও আকাশপথে চলছে উদ্ধার অভিযান। ব্যর্থ শাসন ব্যবস্থার পরিবর্তনের ডাক, তরুণদের ক্ষোভ আর কারাবন্দী ইমরান খানকে ঘিরে নতুন গুঞ্জন, সব মিলিয়ে পাকিস্তানের রাজনীতির অন্তর্মহল থেকে ভেসে আসছে নতুন সমীকরণের আভাস। একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলছেন, পুরনো কাঠামো দিয়ে আর দেশ চালানো সম্ভব নয়। अब उस नौजवान को आप नौजवान कहें, उसको कॉकरोच कहें, उसको जो मर्जी चीज कहें, लेकिन मैं एक चीज सबको बताऊंगा, ये क्या हो गया तो ये हर चीज को उलट सकता है। অন্যদিকে ৩ বছর ধরে কারাবন্দী ইমরান খানের মুক্তির পথ খুঁজতে নেপথ্যে চলছে সমঝোতার আলোচনা। প্রশ্ন উঠেছে, দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা কাটাতে বড় কোনো রাজনৈতিক পুনর্বিন্যাসের দিকে এগোচ্ছে পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তান ইকোনমিক সামিটে দেওয়া বক্তব্যে মহসিন নাকভি এমন এক স্বীকারোক্তি দেন যা দেশটির রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান শাসন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ৭০ থেকে ৮০ বছরের পুরনো এই কাঠামো মানুষের ন্যায় বিচার, অর্থনৈতিক সুযোগ কিংবা কার্যকর জনসেবা নিশ্চিত করতে পারেনি। একই ব্যবস্থার মধ্যে থেকে সংকটের সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। শুধু সমস্যার কথা বলেই থেমে থাকেননি নাকভি। তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ছাড়া পাকিস্তানের ভবিষ্যৎ বদলাবে না। এজন্য নতুন প্রশাসনিক ইউনিট বা নতুন প্রদেশ গঠনের প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে সব রাজনৈতিক দলকে এক টেবিলে বসে রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান। অর্থাৎ সংকটকে তিনি কেবল সরকারের নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থার সংকট হিসেবেই তুলে ধরেছেন। তবে সবচেয়ে বেশি আলোচনা এসেছে তরুণদের নিয়ে তার মন্তব্য। নাকভির ভাষায়, দেশের যুব সমাজ সরকারের কাছ থেকে ভাতা বা ট্যাবলেট চায় না, তারা চায় মেধার ভিত্তিতে চাকরি ও সমান সুযোগ। हम अपने नौजवानों को कोई 2-4 हज़ार रुपया महीना स्टाइपेंड लगा के या टैबलेट्स दे के खुश कर लेंगे नहीं। আর সেই প্রসঙ্গেই তিনি সতর্ক করে বলেন, ককরোচ বলে যাদের অবহেলা করা হচ্ছে তারা এক হলে সবকিছু ওলটপালট করে দিতে পারে। বিশ্লেষকদের মতে এই মন্তব্যে তরুণদের ক্রমবর্ধমান অসন্তোষ এবং সম্ভাব্য রাজনৈতিক অস্থিরতার আশঙ্কাই ফুটে উঠেছে। এমন বক্তব্যের মধ্যেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। ৩ বছর ধরে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির সম্ভাবনা নিয়ে নেপথ্যে আলোচনা চলছে বলে দাবি করেছে তার পরিবারের ঘনিষ্ঠ সূত্র ও সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্র। আলোচনায় স্বাস্থ্যগত কারণে তাকে মুক্তি দেওয়ার একটি সম্ভাব্য পথ নিয়েও কথা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি সহজ নয়। ইমরান খানের উপদেষ্টাদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গেও নিয়মিত দেখা করার সুযোগ পাচ্ছেন না এবং তার শারীরিক অবস্থারও অবনতি হচ্ছে। অন্যদিকে পাকিস্তান সরকার বলছে, ইমরান খান সুস্থ আছেন এবং স্বাস্থ্যগত কারণে জামিন দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। সরকারের ভাষ্য, তার মামলার সিদ্ধান্ত নেবেন আদালত। পাকিস্তানের একজন দায়িত্বশীল মন্ত্রীর মুখে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়েছে এমন স্বীকারোক্তি, তরুণদের ক্ষোভ নিয়ে প্রকাশ্য সতর্কবার্তা এবং একই সময় ইমরান খানকে ঘিরে নেপথ্যের আলোচনার খবর, সব মিলিয়ে একটি প্রশ্নই এখন সামনে আসছে। পাকিস্তান কি শুধু সরকার নয়, পুরো রাজনৈতিক কাঠামো পুনর্গঠনের এক নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, নাকি এটি কেবল চলমান সংকট সামাল দেওয়ার আরেকটি প্রচেষ্টা? সেটি এখন দেখার বিষয়। মাহমুদুল হাসান, টাইমস টুডে।
টানা ষষ্ঠবারের মতো ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তান দিয়ে শুরু হওয়া এই মধ্যস্থতা প্রক্রিয়ায় একে একে যুক্ত হয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক সহ একাধিক আঞ্চলিক শক্তি। কিন্তু এখনো আসেনি স্থায়ী সমাধান। টেবিলে চলছে শান্তির আলোচনা, কিন্তু সেই আলোচনার আড়ালেই কি চলছে বিলিয়ন ডলারের আর্থিক খেলা? ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ঘিরে এবার সামনে এসেছে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ। ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক আলোচনার অন্যতম কেন্দ্রীয় মুখ জ্যারেড কুশনার। তাকে ঘিরে তদন্ত শুরু করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট জেমি রাস্কিন। তার প্রশ্ন, একজন ব্যক্তি কিভাবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তিদূত এবং সৌদি অর্থায়নে পরিচালিত একটি বৃহৎ বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রধান হতে পারেন? কুশনারের প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্সের সবচেয়ে বড় বিনিয়োগকারী সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড। প্রথম দফাতেই সেখানে বিনিয়োগ করা হয় প্রায় $2 বিলিয়ন। পরে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তহবিলও যুক্ত হয় সেখানে। অথচ ঠিক এই মধ্যপ্রাচ্যই কুশনারের কূটনৈতিক দায়িত্বের কেন্দ্র। ইউক্রেন, গাজা, ইসরায়েল, হামাস এবং সর্বশেষ ইরান, সব আলোচনার সঙ্গে জড়িয়ে আছে তার নাম। এই কারণে কুশনারের সৌদি, কাতার, আমিরাত ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ, তার বিনিয়োগ প্রতিষ্ঠানের আর্থিক নথি, এমনকি হোয়াইট হাউসের সঙ্গে হওয়া যোগাযোগের তথ্য তদন্তের আওতায় আনতে চাইছেন ডেমোক্রেট এই আইন প্রণেতারা। যদিও কুশনারের প্রতিষ্ঠান সব অভিযোগ অস্বীকার করে বলেছে তিনি সবসময় যুক্তরাষ্ট্রের স্বার্থেই কাজ করেছেন এবং সরকারের দায়িত্ব পালনকালে নতুন কোনো তহবিল সংগ্রহ করেননি। কিন্তু বিতর্ক এখানেই শেষ নয়। ঠিক যুদ্ধবিরতির ঘোষণা আসার আগে সামনে আসে আরও বিস্ময়কর তথ্য। ক্রিপ্টো ভিত্তিক প্রেডিকশন মার্কেট পলিমার্কেটে যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘন্টা, এমনকি কয়েক মিনিট আগে অজ্ঞাত পরিচয়ের একাধিক অ্যাকাউন্ট বড় অঙ্কের বাজি ধরে বিপুল লাভ করে। এর আগেও ইরানে আকস্মিক হামলা, খামেনির হত্যাকাণ্ড এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণকে কেন্দ্র করে রাজনৈতিক সংকট ঘিরেও একই ধরনের সময়োচিত বাজির নজির পাওয়া গেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও বলছেন, সম্ভাব্য অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে বিভিন্ন বড় ঘটনার উপর বাজি ধরে পলিমার্কেট থেকে প্রায় $143 মিলিয়ন মুনাফা করা হয়েছে। এ কারণেই কংগ্রেসম্যান রিচি টরেস এবং সিনেটর রিচার্ড ব্লুমেনথাল তদন্তের দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন, মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার কয়েক মিনিট আগে এত নিখুঁতভাবে বাজি জেতা কি নিছক কাকতালীয়, নাকি এর পেছনে ছিল গোপন তথ্যের অপব্যবহার? বিতর্ক আরও ঘনীভূত করেছে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনকে ঘিরে। সেখানে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে দাবি করা হয়েছে, তেহরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল জ্যারেড কুশনার এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ যুদ্ধবিরতির চুক্তি এগিয়ে নেওয়ার চেয়েও আলোচনার গোপন তথ্য ব্যবহার করে সম্ভাব্য আর্থিক লাভে বেশি আগ্রহী ছিলেন। এমনকি এই বিষয়ে লিখিত প্রমাণও দেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। যদিও হোয়াইট হাউস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। সব মিলিয়ে বিতর্কটা এখন শুধু জ্যারেড কুশনারকে ঘিরে নয়। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্পর্শকাতর কূটনৈতিক আলোচনাগুলো কি সত্যিই শুধু শান্তির জন্য পরিচালিত হচ্ছে, নাকি একই সঙ্গে সেগুলো পরিণত হয়েছে $বিলিয়ন এক বিশাল আর্থিক খেলায়, যেখানে প্রতিটি রাজনৈতিক সিদ্ধান্ত, প্রতিটি সামরিক হুমকি আর প্রতিটি যুদ্ধবিরতির ঘোষণাই হয়ে উঠছে নতুন এক বাজির সুযোগ। মাহমুদুল হাসান, টাইমস টুডে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকার কাবাল শহরের একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 14 জন নিহত এবং 22 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশ সদস্যও রয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় থানার প্রবেশ পথে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, এক ব্যক্তি থানায় প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত সদস্যরা তাকে তল্লাশির জন্য থামিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তেই তিনি নিজের শরীরে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার সময় থানার পাশেই জঙ্গি তৎপরতা ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ চলছিল। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠী টিটিপির তৎপরতা ফের বেড়ে গেলেও তা দমনে সরকার কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তাদের দাবি, সাধারণ মানুষের উপর নিরাপত্তা কড়াকড়ি থাকলেও সশস্ত্র গোষ্ঠীগুলো নির্বিঘ্নে চলাফেরা করছে।
হামলার পর আহত 22 জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আল জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। তারা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের উপকূলে 271 আরোহী নিয়ে চলাচলকারী একটি যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 5 জন নিহত হয়েছেন। দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস জানিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনায় 41 জন নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার পরপরই সমুদ্র ও আকাশপথে ব্যাপক উদ্ধার অভিযান শুরু করা হয়। কেএমপি মুতিয়ারা সেন্টোসা 2 নামের ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া বন্দর থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশ্যে যাত্রা করছিল। যাত্রাপথে মাদুরা দ্বীপের উপকূলের কাছে স্থানীয় সময় সকাল 6টা থেকে 7টার মধ্যে আগুনের সূত্রপাত হয়। ফেরির ক্যাপ্টেনই প্রথম অগ্নিকাণ্ডের বিষয়টি কর্তৃপক্ষকে জানান। পরে সকাল 8টা 24 সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় আনুষ্ঠানিকভাবে খবর পাওয়ার পর ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়। বাসারনাস জানায়, অল্প সময়ের মধ্যে আগুন পুরো ফেরিতে ছড়িয়ে পড়ে এবং জাহাজটি প্রায় সম্পূর্ণভাবে আগুনে গ্রাস হয়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগ পর্যন্ত অনেক যাত্রী ফেরির ব্রিজ ও সামনের অংশে আশ্রয় নিয়ে অপেক্ষা করেন। প্রাণ বাঁচাতে বহু যাত্রী লাইফ জ্যাকেট পরে সাগরে ঝাঁপ দেন। উদ্ধারকারীরা লাইফ বয়া ছুরি দিয়ে একে একে তাদের উদ্ধারকারী জাহাজে তুলে নেয়। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ফেরির উপর থেকে ঘন কালো ধোঁয়া ও আগুনের বিশাল শিখা বের হচ্ছে। আতঙ্কিত যাত্রীরা কেউ লাইফ বোটে আশ্রয় নিচ্ছেন, আবার কেউ আগুনের তাপ থেকে বাঁচতে সরাসরি সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। এদিকে কি কারণে ফেরিটিতে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত করতে পারেনি ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ। নিখোঁজদের উদ্ধারে সমুদ্র ও আকাশপথে ব্যাপক তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে। I'm not looking to kill them because people die, a lot of people die, and we don't want that. And frankly, Saudi Arabia didn't want it either. They thought that the deal is imminent. ইরানের বিরুদ্ধে আরেক দফা বড় সামরিক হামলার হুমকি দিয়েও শেষ মুহূর্তে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। এখন আবার যুদ্ধ নয়, আলোচনার পথেই হাঁটতে চাইছেন তিনি। তবে প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যিই শান্তির উদ্যোগ, নাকি যুদ্ধের বাড়তি খরচ, অস্ত্র সংকট, জ্বালানি বাজারের চাপ এবং মিত্রদের উদ্বেগ সব মিলিয়ে বাধ্য হয়ে কৌশল বদলাচ্ছে ওয়াশিংটন। ইরানের ওপর পরিকল্পিত বড় ধরনের হামলা বাতিলের ঘোষণা দিয়ে ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকেই তেহরানের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা শুরু হবে। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধেই হামলা স্থগিত করা হয়েছে। তার দাবি, হরমুজ প্রণালী এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি সমঝোতার ভিত্তি ইতোমধ্যে তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময়ে আবার সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে তার অগ্রাধিকার চুক্তি, কারণ তিনি মানুষকে হত্যা করতে চান না। আল জাজিরার তথ্য অনুযায়ী মধ্যস্থতাকারীরা ইতোমধ্যে তেহরানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সৌদি আরব, পাকিস্তান ও ইরাকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের পর নতুন সংলাপের পরিবেশ তৈরি হয়েছে। যদিও চূড়ান্ত চুক্তির শর্ত এখনো প্রকাশ করা হয়নি, তবুও তেহরান বলছে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে ট্রাম্পের এই অবস্থান পরিবর্তনের পেছনে শুধু কূটনীতি নয়, রয়েছে বাস্তব হিসাবও। প্রায় 6 মাসের সংঘাতে হরমুজ প্রণালী কার্যত অচল। লোহিত সাগরও ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীর হামলায় ঝুঁকিপূর্ণ। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বিশ্ব অর্থনীতি বড় চাপের মুখে পড়েছে। একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ কমে যাওয়ার খবরও প্রকাশ্যে এসেছে, যা নতুন করে বড় যুদ্ধে জড়ানোর ঝুঁকি আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প এখন সামরিক চাপ ও কূটনীতি দুই পথই একসঙ্গে ব্যবহার করছেন। একদিকে আলোচনার বার্তা, অন্যদিকে হামলার হুমকি। এই দ্বিমুখী কৌশলের লক্ষ্য ইরানকে দ্রুত সমঝোতায় বাধ্য করা। তবে তেহরান এখনো ওয়াশিংটনের প্রতিশ্রুতিকে পুরোপুরি বিশ্বাস করছে না। 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার অভিজ্ঞতা সামনে রেখে ইরান বলছে, শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতা টেকসই হবে না।
তবে এমন ইউটার্ন ট্রাম্পের জন্য নতুন নয়। মার্চ থেকে জুন পর্যন্ত অন্তত 5 বার ইরানকে কঠোর সামরিক হুমকি দিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন তিনি। বারবার হুমকি দিয়ে পিছু হটার এই রেকর্ডের কারণেই আন্তর্জাতিক মহলে তার নামের সঙ্গে জুড়ে গেছে ট্যাকো, ট্রাম্প অলওয়েজ চিকেন সাউথ, অর্থাৎ ট্রাম্প শেষ মুহূর্তে পিছু হটেন। সব মিলিয়ে যুদ্ধের ভাষা থেকে হঠাৎ আলোচনার সুরে ফেরা ট্রাম্পের এই অবস্থান মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মোড়ে নিয়ে গেছে। তবে হামলা স্থগিত হওয়া মানেই যে যুদ্ধের আশঙ্কা শেষ এমনটা নয়, কারণ দুই পক্ষই এখনও নিজেদের মূল অবস্থান থেকে সরে আসেনি। তাই আগামী দিনের সংলাপই ঠিক করবে মধ্যপ্রাচ্য সত্যি শান্তির পথে হাঁটবে নাকি এটি কেবল আরেকটি সাময়িক যুদ্ধবিরতি। মাহমুদুল হাসান, টাইমস টুডে।